294টা কেন্দ্রে প্রধানমন্ত্রী প্রার্থী যখন প্রধানমন্ত্রী নিজে খোদ মুখ থেকে বললেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট কার্যত আক্রমণ সানালেন। তিনি বললেন, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যান, ওখান থেকে পদত্যাগ করুন, আপনি তো বহিরাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যার, কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই মন্তব্যটাকে টার্গেট করলেন? আরো তো প্রধানমন্ত্রী অনেক কিছু মন্তব্য করেছেন, কিন্তু এই মন্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি কি করে করতে পারেন, আপনি তো বহিরাগত। প্রধানমন্ত্রীকে উনি বহিরাগত বলছেন। না, ওটা ইম্পর্টেন্ট নয়। প্রধানমন্ত্রী প্রথমবার দলের বাইরে গিয়ে 294টা কেন্দ্রের আমি প্রার্থী, আমাকে ভোট দিন, এটা এতদিন পর্যন্ত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোপলি ছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা নির্বাচন এলেই বলতেন আমি 294টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। এই বিষয়টা এখন নরেন্দ্র মোদী নিজে কাঁধে নিলেন। এবার প্রশ্ন আসবে নেতৃত্বের, যে মমতা বনাম মোদী, মানে যে লড়াইটা ছিল মমতা বনাম বিজেপি, মমতা বনাম শুভেন্দু অধিকারী, সে লড়াইটা পরিণত হলো মমতা বনাম নরেন্দ্র মোদী। এইবার নরেন্দ্র মোদীর নেতৃত্ব হিসাবে বিজেপির, মানে শুধু প্রথম সারির নেতৃত্ব না তা নয়, মোদী আর বিজেপি সমার্থক শব্দ, মোদী এবং ভারত এই মুহূর্তে সমার্থক শব্দ। মোদী অপারেশন সিঁদুর করা লোক, পাকিস্তানকে শিক্ষা দেওয়া লোক, মোদী দেশভক্তি, মোদী যে ক্রেডিবিলিটি, মোদী হলো গুজরাট ব্যান্ডের স্রষ্টা, এবং মোদীর প্রতি অটুট মানুষের একটা আস্থা, তার সাথে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে হবে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতেন বিজেপির সাথে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডিং বনাম নরেন্দ্র মোদীর ব্যান্ডিং এর লড়াই, যে ব্যান্ডিং এ নরেন্দ্র মোদী কয়েকশো গুণ এগিয়ে আছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির তুখোড় খেলোয়াড়। তিনি খুব ভালো করে জানেন যে যখন মোদী নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে দায়িত্বটা, তখন মোদীর সাথে লড়াইটা কঠিন। শুভেন্দুর সাথে লড়াইটা যতটা কঠিন, তার থেকে মোদীর সাথে লড়াইটা অনেক অনেক গুণ কঠিন। ফলে মোদী হলো একটা ব্র্যান্ড, এবং মানে বিজেপির রাজনীতিতে মোদী সেই ব্যক্তি যিনি বিজেপিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সাহায্য করেছে। 303টা আসন পাইয়েছে বিজেপিকে। তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী কেন্দ্রে, যেটা বিজেপির রাজনীতির ইতিহাসে বিরলতম ঘটনা। বিজেপি রাজনীতিতে যেগুলো মানে তারা স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নগুলো কার্যকারী করেছেন নরেন্দ্র মোদী। যেমন ধরো, সংবিধানের 370 নম্বর ধারা বিলোপ করে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা, মানে ইন্টিগ্রেটেড করা। দ্বিতীয় যেটা, সেটা হলো রাম মন্দির গঠন করা। বিজেপি স্বপ্ন দেখতো, মোদী করে দেখিয়েছে। 3 তালাকের মতন ইস্যু, এখন উনি ইউসি কথা বলছেন, ইউনিভার্সাল সিভিল কোর্টের কথা বলছেন। ফলে মোদী ব্যান্ডিং শুধু তো ভারতবর্ষে নয়, বিশ্বের সমাদৃত। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, এই যে স্লোগানটা বিজেপি দেয়, এই স্লোগানটার বিরুদ্ধে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে। ফলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু অনেক কঠিন থেকে কঠিনতম হয়ে গেল। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দলের সাথে লড়তেন, নেতাদের সাথে লড়তেন, আলাদা আলাদা করে তিনি বলতেন বহিরাগতদের সাথে, অমিত শাহ, মানে বহিরাগতদের বিরুদ্ধে। এখন মোদী ব্যান্ডিং এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডিং এর লড়াই হবে। এখন দেখার যে শেষ পর্যন্ত মোদীর তো সারা ভারতবর্ষে জয়ী হয়েছেন, বিশ্বে একটা নিজের অবস্থান তৈরি করেছেন, সেই ব্যান্ডিং এ আসার ফলে মমতা কতটা চাপে পড়ে। দেখো, চাপে যে উনি পড়েছেন তা আজকের ওনার একাধিক জনসভার বক্তব্য থেকে পরিষ্কার। তিনি বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে এই বিধানসভায় নির্বাচনে আসুন, মানে মুখ্যমন্ত্রী হয়ে যান বাংলায়, দেখালে চোখ গেলে দেবো একেবারে। ফলে তুমি বুঝতেই পারছো যে উনি একটা আশঙ্কায় ভুগছেন, আতঙ্কে ভুগছেন। সেই জায়গা থেকে মোদীকে পার্সোনালি অ্যাটাক করছেন। কিন্তু মোদী এই যে চালটা দিয়েছে যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দিন,
এই চালটা কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে বড় মাস্টার চাল উনি দিয়েছেন। এই চালটাতে কিন্তু তৃণমূল নেত্রী কিছুটা যে ঘাবড়ে গেছেন সেটা দিনের আলোর মতন পরিষ্কার। একজন বিশ্লেষক হিসাবে খুব সংযম থেকে আমি বলছি যে এটা কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সাইকোলজিক্যাল চাপ তৈরি করেছে, যার জন্য উনি আজকে সারাদিন বিভিন্ন জনসভায় রিয়াক্ট করেছেন, একই কথা বলে গেছেন। এবং এটা আরেকটা জায়গা তোমাকে বলি, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ক্রমশ মানে দলের থেকে নেতা বড় হয়ে যাচ্ছে। তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বড়, আবার বিজেপির থেকে মোদি বড়। এটা কিন্তু প্রতিষ্ঠা পায়, ব্যক্তি বড় হয়ে যাচ্ছে, দলের থেকে ব্যক্তি বড় হয়ে যাচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে এতদিন আমরা জানতাম যে বিজেপি সাংগঠনিকভাবে লড়াইটা করে, আজকে কিন্তু প্রমাণিত হলো যে পশ্চিমবাংলায় সাংগঠনিক দুর্বলতার জায়গা ছিল বলেই হয়তো মোদি নিজের কাঁধে পুরো দায়িত্ব নিয়ে নিলেন। মোদি নিজের কাঁধে যখন দায়িত্ব নিলেন, এটা যদি আগামী কয়েকদিন কার্পেট বোমিং হয় যে আমাকে দেখেই ভোট দিন, তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিজেপি কিছু ভোট সুইং করাতে পারে। মানে বিজেপির পক্ষে ভোট সুইং করতে পারে শুধুমাত্র এই কথাটা বলার জন্য, যদি নরেন্দ্র মোদী আগামী কয়েকদিন, ইফ নরেন্দ্র মোদী কন্টিনিউ দিস টাইপ অফ ওয়ার্ড যে প্লিজ মানে ওয়াচ মি, সি মি, ইভ্যালুয়েট মি অ্যান্ড কাস্ট ইউর ভোট in favor of Modi. Modi is the candidate for all 294 constituencies. Then I think there may be some swing. মোদি ভার্সেস মমতা স্যার, তাহলে যেভাবে চলছে এখন রাজ্য রাজনীতি, যেভাবে উত্তাল, অনেক সময় বিজেপি বলেছে পদ্মে ছাপ দিন, প্রতীকটা দেখে ভোট দিন। এবার মোদি ভার্সেস মমতা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সরকার গঠন করবো, আপনারা যদি আমাকে জেতান তাহলে আমি সরকার গঠন করবো, আর কিছু দেখতে হবে না। মানে এই যে দুজনের ভার্সন, আপনি কাকে এগিয়ে রাখতে চাইছেন এই মুহূর্তে যা মন্তব্য পেয়েছেন? দেখো আজকের দিনে মানে ব্র্যান্ডিং মোদি অনেক বড়, শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও। ফলে ওই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটাতে বিচলিত হয়েছেন যে আরে বাবা, আমি তো এতদিন বলতাম 294টা কেন্দ্রে আমাকে দেখে ভোট দিন। সে দেশের নেতা রাজ্যের দায়িত্ব যখন নিয়ে নিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ আসছে। সেই কারণে আমি বললাম যে এই বক্তব্যটা কিন্তু বিজেপির পক্ষে 1-2% সুইং করাতে পারে, মানে বিজেপির জন্য এটা আশীর্বাদ হয়ে যেতে পারে। ফলে এখন দেখা শেষ পর্যন্ত, দেখো ভোটে নির্বাচনের প্রচার একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু প্রচারের পরে যখন প্রচারটা বন্ধ হয়, আমাদের রাজ্যে ভোটের প্রচার বন্ধ হওয়ার পরে যে 48 ঘন্টা সময় থাকে, সেই 48 ঘন্টার মধ্যে অনেক কিছু দেনা নেওয়া হয়, দেনা পাওনা হয়, কেনা বেচা হয়, ভয় দেখানো হয়, সন্ত্রস্ত করা হয়। মানে তখন কিন্তু সংগঠন অনেক কথা বলে। জিনিস শুধু বলে নেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য শুনলাম, আপনারা মনে রাখবেন যে কথা বলছেন এখানে 294টার জন্য বলছেন, কিন্তু আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা নেই এখন, এই জিনিসটা মনে রাখবেন। তিনি দিল্লির কথাও কিন্তু তুলে দিচ্ছেন যাতে নরেন্দ্র মোদীরা ভয় পায় এই সমস্ত কথা বলতে। না, আরেকটা হতে পারে যে এমন ভাবতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পেছনে একটা লজিক থাকতে পারে, যদি কোনোদিন চন্দ্রবাবু নাইডু না থাকে আমি কিন্তু আর সমর্থন করব না, যদি কোনোদিন জনতা দল ইউনাইটেড না থাকে তাহলে আমি কিন্তু সাপোর্ট করব না, ফলে আমার বিরুদ্ধে কিন্তু অল আউট খেলো না, আমার বিরুদ্ধে খেলা করো, ফলে তোমরা কিন্তু এমন খেলা করতে করতে কিন্তু তোমরা আমার শাসন ক্ষমতা দখল করে নিতে চাইছো। তুমি জানো কিনা যে দূরদর্শনে একটা নাটক হয়েছিল তৃতীয় নয়ন, মানে বিচার করতে করতে শেষ পর্যন্ত, মানে খেলা বিচারের করতে করতে শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে দিল। তাহলে এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিল যে ঠিক আছে প্রতিবারের মতন একটা চিৎকার চেঁচামেচি হবে, দ্বন্দ্ব হবে, একটা বিবাদ হবে, তারপরে ওরা মানে আমি জিতে যাব, ওরা কিছুটা বিরোধী থাকবে, বাস এখানে গিয়ে খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় একটু মনে করছে না তো যে খেলাটা খেলতে খেলতে বাস্তবের খেলা হয়ে যাচ্ছে, বাস্তবে জয়ের খেলা হচ্ছে না তো? ফলে সেই জায়গা থেকে উনি রিয়াক্ট করছে না তো? সেই দূরদর্শনের তৃতীয় নয়নের মতন নাটক হয়ে যাচ্ছে না তো, যে মানে খেলা অভিনয় করতে করতে শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে দিল, মানে বিচারটা প্রকৃত হয়ে গেল, এমন তো নয়। ফলে দেখো মোদি যখন বলছে 294টা কেন্দ্রে আমাকে দেখেই ভোট দিন, এর রাজনৈতিক তাৎপর্য অভিঘাত কিন্তু বিরাট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন বলে আজকে সারাদিন
এটা নিয়ে উনি বিচলিত ছিলেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং আমি ব্যক্তিগত আমার অ্যাসেসমেন্ট, মোদি যদি এই বক্তব্যটা ধারাবাহিক প্রত্যেকটা নির্বাচনী জনসভায় বলেন যে আমাকে দেখে ভোট দিন, আমাকে দেখে ভোট দিন, তাহলে বিজেপি 2-3% সুইংও হয়ে যেতে পারে।